Hello, my dear students. How are you all? I hope all of you are doing great. So, let's start a new story today. So, as we know, we are going to discuss a chapter from our textbook Hornbill, and this chapter's name is The Ailing Planet Green Movement's Role. So, this chapter is written by Nani Palkhiwala. In fact, this is an article that was published in the newspaper, the Indian Express in 1994. And in this chapter, Nani Palkhiwala has brought to light the various issues that has led to the declining health of our own planet Earth. From the title itself, we are getting the idea that it is about the um, condition of our planet Earth. The word ailing implies that something is not right, and the Earth here is referred to as a patient whose health is in deteriorating condition. So the chapter's name and the context that has been discussed in this article reflects the poor health of our planet Earth and the steps that should be taken for recovering from this illness. So let's start this story and try to understand what the author has tried to show us, and what are the things that we can apply in our life so that we can make our earth a better place to live in. So এই চ্যাপ্টারের শুরুতে অথর একটি মুভমেন্টের বিষয়ে বলেছেন। তো মুভমেন্ট মানে আন্দোলন। তো উনি বলছেন হিউম্যান হিস্ট্রির মধ্যে অনেক মুভমেন্ট হয়েছে, হ্যাঁ, যেরকম কি আমাদের ইন্ডিয়ার মধ্যে তোমরা দেখেছো অনেক ধরনের মুভমেন্ট, যেমন কি ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, হ্যাঁ, নন কোঅপারেশন মুভমেন্ট, হ্যাঁ। তো এই ধরনের যখন মুভমেন্ট যখন হয়, তখন কি হয়, একটা পজিটিভ চেঞ্জ আসে সোসাইটিতে। তো উনি বলছেন হিউম্যান হিস্ট্রির মাঝে অনেক ধরনের মুভমেন্টই তো হয়েছে, কিন্তু এই যে মুভমেন্টটা যেটা 1972 তে স্টার্ট হয়েছিল, গ্রিন মুভমেন্ট, এটা উনি কনসিডার করছেন হিউম্যান হিস্ট্রির মাঝে একটা সবচেয়ে বড় একটা রিভলিউশনারি মুভমেন্ট। এই মুভমেন্টটা স্টার্ট হয়েছিল কিভাবে, যে এই মুভমেন্টটা শুরু করার আগে একটি গ্রিন পার্টি এস্টাবলিশ হয়েছিল, আর এই গ্রিন পার্টিটি হয়েছিল নেদারল্যান্ডে ইন 1972 তে। তারপর এই গ্রিন মুভমেন্টটা শুরু হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর গ্রিন মুভমেন্ট নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে গ্রিন মানে সামথিং রিলেটেড টু আওয়ার এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্টের কাজ করার জন্য, এনভায়রনমেন্টকে ভালো রাখার জন্য যে মুভমেন্টটা শুরু হয়েছিল ইন 1972, ওইটার নামই হলো গ্রিন মুভমেন্ট। তো উনি এই মুভমেন্টটাকে আবার একটি মানে কম্পেয়ার করেছেন একটি ডিসকভারির সঙ্গে, যেমন কি কপারনিকাস। তোমরা নিশ্চয়ই কপারনিকাসের নাম শুনেছ। তো উনি একজন সায়েন্টিস্ট ছিলেন। তো কপারনিকাস অনেক আগে 16th সেঞ্চুরি একজন সায়েন্টিস্ট ছিলেন। তো ওনার আগে কি ছিল, মানে মানুষের, ওরা সবাই ভাবতো যে পৃথিবী চারদিকে আমাদের সানটা রিভলভ করে, বাট ইন রিয়েলিটি কপারনিকাস তখন ডিসকভার করেছেন যে না, পৃথিবীর চারদিকে সান রিভলভ করে না। ইনফ্যাক্ট আমরা পৃথিবী এবং আরো প্ল্যানেট সবাই সানের চারদিকে মুভ করে। তো এই যে ডিসকভারিটা, এটা কে করেছিলেন? এটা কপারনিকাস করেছিলেন। তো যখন উনি করেছেন, এটা এক ধরনের একটা রিভলিউশন এনেছিল, হ্যাঁ, এটা একটা অনেক বড় একটা ঘটনা ছিল। তারপর পুরো আমাদের যে পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে গেছিল, আগে মানুষ যেটা ভাবতো এটা একটা ভুল ধারণা ছিল। আর উনি ওই যখন ডিসকভারিটা করেছেন, তারপর থেকে আমাদের পুরো সায়েন্সের কনসেপ্ট গুলোই চেঞ্জ হয়ে গেছে রিগার্ডিং দ্য প্ল্যানেটস অ্যান্ড এয়ার রিভলিউশন। এটা একটা বড় একটা ঘটনা ছিল। তো উনি ওই ঘটনার সঙ্গে আমাদের যে গ্রিন মুভমেন্টটাকে কম্পেয়ার করেছেন। উনি বলছেন যে এই যে গ্রিন মুভমেন্ট যেটা শুরু হয়েছে, এটা এই ধরনেরই একটা চেঞ্জ আমাদের সোসাইটিতে আনবে। কেন? আমরা যে যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটাকে আমাদের মানে রক্ষা করে রাখাটা ভীষণ প্রয়োজনীয়। যদি আমরা এটাকে ভালো করে বাঁচিয়ে রাখতে পারি না, তখন কি হবে, আমরা নিজেই বাঁচতে পারবো না।
তো আগে যখন মানুষ এই মুভমেন্টের আগে মানুষ পৃথিবীটাকে একটা নন লিভিং থিংস হিসাবেই কনসিডার করতো। হুম কিন্তু এই মুভমেন্টের পরে পৃথিবী আমাদের আর্টটাকে একটি লিভিং অর্গানিজমের মতো কনসিডার করা শুরু হয়েছে। তখন মানুষ একটা আগে যে মেকানিস্টিক ভিউ ছিল ওইটা চেঞ্জ হয়ে এটা হলিস্টিক ভিউতে কনভার্ট হয়েছিল। মেকানিস্টিক ভিউ মানে যে জিনিস মানে আমরা আমাদের আর্টটাকে একটা মেশিন হিসাবে ভাবতাম, হ্যাঁ, যে মেশিন যেকে দিয়ে যত কাজ আমরা করতে পারি করতেই থাকি, হ্যাঁ, তো মেশিনের যেরকম কোনো ফিলিংস নেই, কিছু নেই, হ্যাঁ। তো কিন্তু দেখবে মেশিনকেও যখন আমরা বেশি ইউজ করি, ওভার ইউজ করি, তখন কি হয়, মেশিনের পার্টস গুলো নষ্ট হওয়া শুরু হয়ে যায়, তখন এটা কি করতে লাগে, রিপেয়ারিং করতে লাগে। সেম ওইভাবে উনি বলছেন যে আগে মানুষ শুধু আর্টটাকে একটা মেটেরিয়াল জিনিস ভাবতো, আর ওটার থেকে যত ওটার রিসোর্সেস যেগুলো থাকতো সবকিছু তো আমরা আর্ট থেকেই পাই, আমাদের খাওয়া দাওয়া থাকা থেকে সবকিছু জিনিস আমরা ওই থেকে পাই, আর্ট থেকেই পাই। আর মানুষ নিজের প্রয়োজনের জন্য ওই রিসোর্সেস গুলা আর্ট থেকে কন্টিনিউ এক্সট্রাক্ট করে যাচ্ছিল, হ্যাঁ, আর আর্থের বিষয়ে কিছু ভাবছিল না। কিন্তু এই যে মুভমেন্টের পরে মানুষের পার্সপেক্টিভটা চেঞ্জ হলো, আর এখন এটাকে পুরোটাকে একটা হলিস্টিক ভিউ দিয়ে আর্টটাকে দেখা হলো, যেখানে আর্টটাকে একটা এনর্মাস লিভিং অর্গানিজম হিসাবে ধরা হয়েছে, আর আমাদেরকে ওই অর্গানিজমের একটি মানে পার্ট হিসাবে ধরা হয়েছে। তো এই যে যে আমাদের যে আর্ট বলেছেন যে অর্থাৎ এটারও বায়োলজিক্যাল প্রসেস আছে, হ্যাঁ, এটারও মেটাবলিক প্রসেস আছে, যেমন কি আমাদের বাঁচতে গেলে আমাদের যেমন কি রেসপিরেশন, ডাইজেশন, অনেক ধরনের বায়োলজি মেটাবলিক প্রসেস আছে না, ওইগুলো লাগে। তো সেম ওইভাবে আমাদের পৃথিবীটাকেও সার্ভাইভ করতে পৃথিবীরও বায়োলজিক্যাল প্রসেস আছে, আর যেগুলো যদি আমরা নষ্ট হয়ে যায় তখন আর পৃথিবীটা সার্ভাইভ করবে না, হ্যাঁ, আর্টটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই প্রথম প্যারার মধ্যে আমাদের অথর মানে বলেছেন যে গ্রিন মুভমেন্টটার রোলটা কি, আর গ্রিন মুভমেন্ট একটা চেঞ্জ এনেছে, যেটা হলো হলিস্টিক অ্যান্ড ইকোলজিক্যাল ভিউ, যেখানে আর্টটাকে একটা লিভিং বিং হিসাবে কনসিডার করা হয়েছে। তার জন্য উনি এই আর্টিকেলের নামটি রেখেছেন দ্য এলিং প্ল্যানেট, মানে প্ল্যানেটটাকে একটা লিভিং বিং হিসাবে কনসিডার করে বলছেন যে এই প্ল্যানেট আর্থটি একটি এলিং প্ল্যানেট। কেন, এটার হেলথটা নষ্ট হয়েছে, it is not in good health, has been deteriorating over the time। তো কিভাবে, এটার অনেক ধরনের সিমটমসও আছে, দেখুন যেরকম কি আমাদের যখন সর্দি জ্বর হয় তখন আমাদের সর্দি কাশি হয়, এগুলো আমাদের কি সিমটমস থাকে। তো সেইভাবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্টের হেলথটাও ভালো না, এটার সিমটমস গুলা কি, যেমন কি গ্লোবাল পলিউশন, হ্যাঁ, তারপর ক্লাইমেট চেঞ্জ। তো এগুলো সিমটমস, এগুলো থেকে দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের আর্টের হেলথটা ভালো না। গ্লোবাল পলিউশন যেটা দেখলে মানে সব জায়গায় আর্থের মধ্যে কি হিটটা বাড়ছে, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে। তারপর কি আছে যে এই যে ক্লাইমেট চেঞ্জ, হঠাৎ করে কোনো এক জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে যেখানে বৃষ্টি হওয়ার কথা না, যে জায়গায় মাঝে বেশি বৃষ্টি হয় যেটা ফ্লাড হচ্ছে, কোনো জায়গায় একদমই বৃষ্টি হচ্ছে না। তো এই যে এইগুলা সিমটমস গুলা দেখে উনি বলছেন যে আমাদের আর্টটা কি এখন আর হেলদি না, ইট হ্যাজ বিকাম অ্যান এলিং প্ল্যানেট। তো নেক্সট যে কনসেপ্টটি অথর তুলে ধরেছেন ওইটি হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো আমি আশা করি তোমরা এই ওয়ার্ডটা শুনেছো, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে কি, মানে দেখো মানুষকে বাঁচতে গেলে অনেক ধরনের ডেভেলপমেন্টের প্রয়োজন, হ্যাঁ, আমাদের সোশিয়াল, ইকোনমিক, পলিটিক্যাল সব দিকে আমাদের ডেভেলপমেন্ট করতে হয়। কিন্তু এই যে ডেভেলপমেন্ট গুলা যেগুলা দিয়ে আমাদের লাইফস্টাইল ভালো করার জন্য আমাদের ডেভেলপমেন্ট করা হয়, ওই লাইফস্টাইল গুলা সাস্টেইনেবল হতে লাগবে। সাস্টেইনেবল মানে কি, শুধু আমাদেরই মানে ডেভেলপমেন্ট এর জন্য না ভেবে আমাদের যে ফিউচার জেনারেশন যারা আসবে, হিউম্যান বিংস আমাদের সবারই একটা লিমিটেড টাইম পিরিয়ড থাকে এই আর্থে, হ্যাঁ, উইদিন স্প্যান অফ 100 years we all will be going to die, হ্যাঁ। তো আমাদের লাইফ স্প্যানের এরকম একটা রেঞ্জ থাকে।
তো কিন্তু তারপর কি হবে, নেক্সট জেনারেশন আসবে। তো আমরা এইভাবে ডেভেলপমেন্ট গুলো করব, এইভাবে আমাদের আর্থের রিসোর্সেস গুলো ইউজ করব, যেগুলা যেভাবে করলে আমাদের যে নেক্সট জেনারেশন, ফিউচার জেনারেশন যে আসবে, ওরাও যেন সেম ফ্যাসিলিটিস, সেম যেন রিসোর্সেস গুলা ওরাও যেন পায়। আমরা যদি এখন সবকিছু আর্ট থেকে বেশি বেশি করে এক্সট্রাক্ট করা শুরু করে দিই, হ্যাঁ, আর্টের যে সব ন্যাচারাল রিসোর্সেস যেরকম কি ওয়াটার, এয়ার, হ্যাঁ, ল্যান্ড, তো এগুলো যদি আমরা বেশি করে ইউজ করি, তখন কি হয়ে যাবে, এগুলো তো একদিন শেষ হয়ে যাবে, হ্যাঁ। এগুলোর মাঝে কি রিনিউয়েবল রিসোর্সেস, নন রিনিউয়েবল রিসোর্সেস তোমরা সায়েন্সে পড়েছো, তো যেগুলো জিনিস, কোল, হ্যাঁ, পেট্রোলিয়াম, এগুলো কি হয়ে যায়, এক না একদিন এগুলো শেষ হয়ে যাবে। কেন? এগুলো নন রিনিউয়েবল রিসোর্সেস, আর এগুলো কই থেকে পাচ্ছি, আমরা আমাদের আর্থ থেকে পাচ্ছি। তো আমরা যদি এগুলাকে এক্সেস অ্যামাউন্টে ইউজ করি, তাহলে আমাদের নেক্সট জেনারেশন এগুলো পাবে না। তো এই জন্যই এই টার্মটা ইউজ হয়েছিল, কয়েন করা হয়েছিল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, দ্য ডেভেলপমেন্ট দ্যাট মিটস দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট জেনারেশন but take without destroying the need of the future generation। ঠিক আছে, মানে আমরা এইভাবে আমাদের রিসোর্সেস গুলো ইউজ করব, যেভাবে যে আমাদের তো নিডস গুলো ফুলফিল হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমরা রেখে যেতে পারি। তো দেখো, হিউম্যান বিংস এর মধ্যে আমাদের নিডটাকে বেশি এমফেসিস দিতে হবে। আমরা ওয়ান্টের দিকে যদি বেশি এমফেসিস দিয়ে দেই, তখনই কি হয়ে যাবে, সবকিছু রিসোর্সেস গুলো নষ্ট হয়ে যাবে। কেন, মানুষের যতটুকু দরকারি প্রয়োজনীয় অতটুকুই ইউজ করতে হয়, কিন্তু ওয়ান্ট কিন্তু এটা না। ওয়ান্ট মানে আমাদের সবকিছু লাগে, এটাও লাগে, এটাও লাগে, আমাদের মানুষের চাহিদার কোনো শেষ নেই। তো তার জন্য মানুষের যে এমফেসিসটা থাকতে লাগবে, ওইটা কিসের উপরে হতে হবে, এটা ইট শুড বি অন আওয়ার নিড ইনস্টেড অফ আওয়ার ওয়ান্ট। ওয়ান্ট লিডস টু গ্রিড, হ্যাঁ, ওয়ান্টস মানেই আমাদের যখন গ্রিড হয়ে যায়, মানে বেশি লোভ থাকে, আমাদের এই জিনিস লাগবে, বেশি করে 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 জিনিস লাগা, তো এটা ঠিক না। উই শুড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট আওয়ার নিড, মানে যতটুকু প্রয়োজনীয় আমরা অতটুকুই ইউজ করবো। তো এই যে কনসেপ্টটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ইট ইজ ভেরি এসেনশিয়াল, আর ইট ইজ ওয়ান অফ দ্য বার্নিং ইস্যুস অফ আওয়ার প্রেজেন্ট টাইম। কেন, আমরা যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করি না, তো যে হারে আমরা রিসোর্সেস গুলো ইউজ করে যাচ্ছি, বেশি দিন যাবে না যখন আমাদের আর্থের রিসোর্সেস গুলো শেষ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে অথর এটাও বলছেন যে আমাদের হিউম্যানের একটা ভীষণ একটা বড় একটা রোল। কেন, আমরা এই পৃথিবীটাকে চালাচ্ছি, হ্যাঁ, এখানে অনেক ধরনের অর্গানিজম আছে, কিন্তু হিউম্যান বিংসরাই বেশি রিসোর্সেস গুলা এক্সপ্লয়েট করে। তো আমাদের কি হতে হবে, আমাদের একটা এথিক্যাল অব্লিগেশন রাখতে হবে, আমাদের একটা নৈতিক একটা মানে মরাল ডিউটি হিসাবে আমরা মেনে চলতে হবে যে আমরা আর্টটাকে ধ্বংস হতে দেব না। হ্যাঁ, আমরা এখানে স্টিওয়ার্ডস হয়ে থাকবো। স্টিওয়ার্ডস মানে উই আর রেসপন্সিবল সোলজার হিসাবে আমরা আমাদের আর্টটাকে প্রটেক্ট করে রাখবো, এটার হেলথটাকে ডিক্লাইন হতে দেব না। তো এই জিনিসটা কার করতে হবে, এটা হিউম্যান বিংস এর করতে হবে। তো যদি আমরা এইভাবে আমাদের আর্টটাকে প্রটেক্ট করে রাখতে পারি, তখনই গিয়ে কি হবে, তখন সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা পসিবল হবে। আর আদারওয়াইজ যেগুলো ডেভেলপমেন্ট আমরা যদি শুধু আমাদের ওয়ান্ট এর দেখি যদি করি, তাহলে কি হয়ে যাবে, ইট উইল লিড টু দ্য ডিস্ট্রাকশন অফ আওয়ার আর্থ। তো এইটা নিয়ে অথর যে উনি একটি মানে এক্সাম্পল দিয়েছেন, যে একটি জু আছে আলাস্কার মধ্যে, হ্যাঁ, ওই জুটার মধ্যে একটি কেজ আছে, ওই কেজের মধ্যে কোনো অ্যানিমালস রাখা হয়নি, শুধু একটা মিরর রাখা হয়েছে, মিরর আয়না একটা রাখা আছে। আর যখনই মানুষ ওই কেজের সামনে যায় দেখার জন্য, তখন ওই আয়নাটার মাঝে নিজের ছবি দেখতে পায়। তো ওইখানে আয়নাটার সামনে লেখা আছে দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড। তো নানি পালখিওয়ালা এটা বোঝাতে চাচ্ছেন যে আমাদের হিউম্যানস, উই আর অলসো ওয়ান কাইন্ড অফ অ্যানিমেল, মানে অ্যানিমেলস মানে উইথ রেশনাল থিঙ্কিং। হ্যাঁ, আমাদের আর অ্যানিমালস এর মধ্যে একটি ডিফারেন্স, আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে, ওদের হয়নি। আদারওয়াইজ উই অলসো ফল ইন দ্য অ্যানিমেল কিংডম অলসো। তো উনি বলছেন যে দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড কে, হিউম্যান বিংস। কেন, মানুষ এত চতুর থাকে, এত ক্লেভার থাকে কি মানুষ বড় বড় বিশাল অ্যানিমেলস কেও হারিয়ে দিতে পারে। তো আমরা যদি
উম, ঠিক করে চলি না, তাহলে কি হবে, এই পুরো আর্টটাই ডেস্ট্রয় করে দিতে পারবে মানুষের কাছে, এত ডেঞ্জারাস মানুষের মাইন্ডটা। তো তার জন্য এটাকে বোঝানোর জন্য উনি এই এক্সাম্পলটা এখানে দিয়েছেন। তো নেক্সট নানি পালখিওয়ালা উনি বলছেন যে আমাদের যে আমরা যে আর্থে থাকি, শুধু হিউম্যানস আমার নিজেকে এই আর্থের মানে মাস্টার হিসাবে কনসিডার করলে হবে না। আমরা এই আর্টটা অনেক ধরনের লিভিং অর্গানিজমের সঙ্গে শেয়ার করি। তোমরা দেখতেই পারো অনেক ধরনের বার্ডস আছে, অনেক ধরনের অ্যানিমালস আছে, হ্যাঁ, অনেক রেপটাইলস আছে। তো এই যে আর্টটা, এটা তো সবাইকেই বিলং করে, হ্যাঁ। তো আমরা শুধু আমাদেরকে নিজে যদি আমরা ভাবি যে উই আর হিউম্যানস, উই আর সুপিরিয়র দেন অল দ্য আদার স্পেসিস, তো কনসিডার করলে কি করব, আমরা সবকিছু আমরা নিজের জন্যই ভেবে ইউজ করা শুরু করে দিব। কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে যে উই আর জাস্ট দ্য ট্রাস্টি অফ দিস আর্ট, হ্যাঁ। আমাদের উপরে একটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে এই আর্টটাকে বাঁচিয়ে রাখার জন্য। আর এখানে যে অনেক ধরনের স্পেসিস আছে, ওদেরকেও সেম রিসোর্সেস গুলা যেন ওরাও যেন পায়, ওরাও যেন ইউজ করতে পারে, ওইভাবে আমাদেরকে ওইরকম থাকতে হবে। উনি বলছেন যে অ্যারাউন্ড 1.4 মিলিয়ন স্পেসিস এই ওয়ার্ল্ড এর মধ্যে আছে, হ্যাঁ। যে আর অনেকগুলো স্পেসিস তো জাস্ট 1.4 আমরা বের করে আমরা ওদেরকে ক্যাটাগরাইজ করেছি, কিন্তু আরো অনেক ধরনের স্পেসিস আছে যেগুলো এখন পর্যন্ত ডিসকভারি করা হয়নি, হ্যাঁ। ওরাও এই পৃথিবীতে আছে। তো এই যে স্পেসিস গুলা ওরাও তো এই পৃথিবীতে বাসবে। তো যদি ওদের থাকার জায়গাগুলো যদি নষ্ট করে দেয় আমাদের ওয়ান্টের জন্য, আমাদের প্রয়োজনের জন্য, তখন কি হয়ে যাবে, ওরা এখানে বাঁচতে পারবে না। তো তার জন্য উনি বলছেন যে এত ধরনের স্পেসিস এর সঙ্গে আমরা একসঙ্গে থাকতে লাগবে, and we should consider ourselves as the trustee of this art, not as the master of the art. তো একটা কমিশনের ব্যাপারে উনি তারপর বলেছেন, এটা হলো ব্র্যান্ড কমিশন, হ্যাঁ। তো ব্র্যান্ড কমিশনের মধ্যে একজন আমাদের মেম্বার ছিলেন, ইন্ডিয়ান মেম্বার, ওনার নাম ছিল মিস্টার এল.কে. ঝা। উনি বলেছেন যে আমরা যে প্ল্যানেট আর্থে আছি এখন, আর যেভাবে হিউম্যানস বিহেভ করছে, তো আমরা প্ল্যানেটটাকে কি করে দিচ্ছি, একটা স্কচড প্ল্যানেটে কনভার্ট করে দিয়েছি, হ্যাঁ। আমরা তো সুন্দর প্ল্যানেট পেয়েছি, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমাদের আর্থের কন্ডিশনটা খারাপ হচ্ছে। আর এই যখনই আমরা নেক্সট জেনারেশনের জন্য শুধু একটা স্কচ প্ল্যানেট থাকবে, সেখানে শুধু ডেজার্টিফিকেশন হয়ে যাবে, গাছপালা সব নষ্ট শেষ হয়ে যাবে, আর এখানে শুধু ডেজার্টই থাকবে, হ্যাঁ। এখানে লাইফ থাকাটা পসিবল হবে না। দেখো না, লাইফ মরুভূমিতে বেশি মানুষ থাকতে পারে না। উনি বলছেন আস্তে আস্তে পুরো আর্টটাই একটা ডেজার্টে কনভার্ট হয়ে যাবে যদি মানুষ নিজের অ্যাক্টিভিটিস গুলো কন্ট্রোল না করে। আমাদেরকে অথার একজন ব্রিটিশ এনভায়রনমেন্টালিস্ট, ওনার নাম হলো মিস্টার লেসচার আর ব্রাউন, ওনার ব্যাপারে বলছেন। তো লেসচার ব্রাউন উনি আর্থের 4টি বায়োলজিক্যাল সিস্টেমের ব্যাপারে বলেছেন, প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেম। আর 4টি বায়োলজিক্যাল সিস্টেম হলো ফরেস্ট, গ্রাসল্যান্ড, ক্রপল্যান্ডস আর ফিশারিজ, ঠিক আছে। তো এই যে 4টি বায়োলজিক্যাল সিস্টেম ভীষণ ইম্পর্টেন্ট, কেন, এখান থেকে আমরা সবকিছুই আমরা পাই, হ্যাঁ। অনেক ধরনের রিসোর্সেস আমরা পাই, যেমন ফরেস্ট থেকে আমরা উড পাই, মেডিসিনের প্লান্টস পাই, আর আরো অনেক জিনিস আমরা ফরেস্ট থেকে পাই। তো সেকেন্ডলি কি থাকে, ক্রপল্যান্ডস এর মধ্যে আমাদের রাইস, হুইট, মেজ, হ্যাঁ, যেগুলো ধান খেতি করা হয়, তো ওইগুলো আমরা ক্রপল্যান্ডস থেকে পাই। নেক্সট কি আমাদের গ্রাসল্যান্ড, তো গ্রাসল্যান্ড থেকে যত অ্যানিমেলস গুলো থাকে, ওই অ্যানিমেলস গুলাকে ওরা যারা ঘাস টাস খায়, হ্যাঁ, ওরা ওই গ্রাসল্যান্ডের উপরে ডিপেন্ড করে। তারপর আছে কি ফিশারিজ থেকে আমরা অনেক ধরনের ফিশ পাই, হ্যাঁ, ফিশ আমরা কনজিউম করি। তো এই 4টা বায়োলজিক্যাল সিস্টেম প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেম হিসাবে লিস্টার কনসিডার করেছে।
কিন্তু আবার বলেছেন যে এই যে 4টা বায়োলজিক্যাল সিস্টেম, এটা কি হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে এগুলা ডিটোরিয়েট করছে। কেন মানুষ এত মানে রাফলি এগুলাকে ইউজ করা শুরু করেছে যে এগুলো মানে কতদিন পরে যেমন কি মানে শেষই হয়ে যাবে এরকম লাগছে। তো এই যে আমাদের যে ওয়ার্ল্ড এর মাঝে একটা মানে প্রোটিন এর জন্য ভীষণ একটা নিড আছে, যে মানুষ প্রোটিন আমাদের ভালো হেলথের জন্য কি লাগে, প্রোটিন লাগে। তো তো প্রোটিনটা আমরা কোথায় থেকে পাই, ওয়েদার ফিশ বা মিট, ওইগুলো থেকে পাই। তো মানুষ ওই প্রোটিনের জন্য মানে এক্সেস অ্যামাউন্টে ফিশ কনজিউম করা শুরু করেছে। যাতে কি হচ্ছে, ফিশারিজ গুলোর মধ্যে থেকে মাছও কমে যাচ্ছে। তো আর নেক্সট যেটা ক্রপল্যান্ডস, ক্রপল্যান্ডস তো অনেক জায়গা ক্রপল্যান্ডস এর জন্য লাগে, কিন্তু কি হচ্ছে মানুষ ক্রপল্যান্ডস গুলোকেও নষ্ট করে দিচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, হ্যাঁ, আর রাস্তাঘাট করছে, তো ক্রপল্যান্ডস গুলো ডিস্ট্রয় হচ্ছে। সেম ওইভাবে গ্রাসল্যান্ড গুলো এরকম ইন্ডাস্ট্রি সেট আপ করা হচ্ছে, যেটার থেকে এইগুলা গ্রাসল্যান্ড গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আর ছিল কি ফরেস্ট, ফরেস্টের মধ্যে তো মানে ব্যাম্বু, যে ব্যাম্বু থেকে আমরা পেপার বানাই, আরো অনেক ধরনের প্লান্টস আছে, হ্যাঁ, যেটা থেকে আমরা অনেক জিনিস তৈরি করি। ওইগুলোর জন্য ফরেস্টটাকেও কাটা হচ্ছে। ডিফরেস্টেশন খুব বেশি অ্যামাউন্টে হচ্ছে। ডিফরেস্টেশন করে কি হয়েছে, ওইখানে যে অ্যানিমালস গুলা যে থাকে, যে ওদের তো থাকার জায়গাটাই হলো ফরেস্ট, তো আমরা ওদের থাকা, ওদের ঘরটাই আমরা নষ্ট করে দিচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু মানে হিউম্যানস কি করছে, থ্রেট করছে, হ্যাঁ। আর এটার জন্য কি হয়ে যাবে, যে আমাদের আর্থের যে কন্ডিশনটা, এটা খারাপ, হেলথটা খারাপ হয়ে যাবে। এই এই 4টা যদি প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেম গুলা যদি ভালো করে রাখা না হয়, মানুষ যদি এটাকে ওভার ইউজ করে, তখন কি হয়ে যাবে, এগুলা আমাদের আর্থের হেলথটাকে ইম্প্যাক্ট করে। বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক একটি রিপোর্টের মধ্যে বলেছে যে আমাদের এখন যে রেটে ডিফরেস্টেশন হচ্ছে, তো ওই রেটটাকে যদি আমরা মানে কোপ আপ করতে চাই, তখন আমাদেরকে যে যেভাবে প্লান্টেশন আমরা গাছ রোপণ, ওইটার আরো 5% আরো বেশি করে আমাদের প্লান্টেশন করতে হবে, গাছ লাগাতে হবে। তখনই গিয়ে আমাদের যে ডিফরেস্টেশন যেটা করা হয়েছে, ওইটা আমরা মিট করতে পারবো। তো তখন এই যে আর্টিকেলটা পাবলিশ হয়েছিল 1994-এ, তখনই এই কন্ডিশন ছিল। আর এখন 2026 চলছে, মানে ভাবো আরো কত মাত্রায় আমাদের প্লান্টেশন করাটা দরকারি। তো তার জন্য দেখো না, প্লান্ট ড্রাইভ করা হয়, আমাদের স্কুলে গাছ রোপণ করা হয়। এগুলো কেন, কি অলরেডি আমাদের আর্থের মধ্যে অনেক ডিফরেস্টেশন হয়েছে, অনেক গাছ কাটা হয়ে গেছে, যেটা আমাদের আর্থটাকে ইম্প্যাক্ট করছে, যেটার জন্য ল্যান্ডস্লাইড হচ্ছে, ফ্লাড হচ্ছে। হ্যাঁ, গাছ যদি থাকে না, তখন কি হয়, মাটিগুলা যে রুটস মাটিটাকে টাইট করে রাখে, কিন্তু এটা থাকে না, তার জন্যই ল্যান্ডস্লাইড হয়ে যায়। ল্যান্ডস্লাইড হওয়ার পরে রাস্তাঘাট বন্ধ, তারপর অনেক বৃষ্টি যখন হয়, গাছপালা না থাকে, বৃষ্টির ইয়েটা নদীর বান এসে পুরো মাটিটাকে ফেলে নিয়ে যায়, তখন কি আরো ডিভাস্টেটিং ইম্প্যাক্ট হয় এগুলো। তো এই যে উনি বলছেন যে যে রেটে আমরা ডিফরেস্টেশন করেছি, তার থেকে 5 টাইমস বেশি থেকে আমাদের প্লান্টেশন করতে হবে, তখনই গিয়ে আমাদের এনভায়রনমেন্টটা ঠিক থাকবে। তারপর আরেকটি কথা বলেছেন জেমস প্যাথ, উনি বলেছেন যে আমরা ফরেস্ট যেটা, হ্যাঁ, ফরেস্ট যেভাবে গাছ কাটা হচ্ছে, ওইটা আমরা পার সেকেন্ড 1 একর জমিন ফরেস্ট আমাদের লুজ হচ্ছে, মানে 1 একর ফরেস্ট গাছপালা 1 সেকেন্ডের মধ্যে কাটা হচ্ছে। একটি রিপোর্ট থেকে উনি বের করে এটি বলেছেন। তো এইভাবে আমরা জানতে পারছি যে আমাদের যে আর্থের যে প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেমস গুলো, ওইগুলো দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। আর এইগুলো কে নষ্ট করছে, হিউম্যান বিংস করছে। আর হিউম্যান বিংস নিজের সেলফিশ গ্রিডের জন্য এসব করছে। ডেভেলপমেন্ট তো হচ্ছে, কিন্তু এটার সঙ্গে সঙ্গে আমাদের এনভায়রনমেন্টটা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের ডেভেলপমেন্টটা দিয়ে কি হয়ে যাবে, আলটিমেটলি আমাদের লস হবে, আমাদের বেনিফিট হবে না। তো তার জন্য অথর বলছেন যে আমাদের
যে ইন্ডিয়ার মধ্যে আমাদের কনস্টিটিউশনের মধ্যে একটি আর্টিকেলও আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন তো তোমরা সবাই জানো যে বি.আর. আম্বেদকর যিনি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখেছেন। তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে অ্যারাউন্ড 465 বা সামথিং এট প্রেজেন্ট আর্টিকেলস আছে। তো ওই আর্টিকেলস এর মধ্যে একটি আর্টিকেল আছে, আর্টিকেল 48A। এটা আমাদের আর্টিকেলও আছে, প্লাস এটা ফান্ডামেন্টাল ডিউটির মধ্যেও আমাদের ইনক্লুড করা হয়েছে যে দ্য স্টেট শুড এন্ডিভিয়ার টু প্রটেক্ট দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। তো আমাদের স্টেট মানে আমাদের যে গভর্নমেন্ট সরকারের একটা দায়িত্ব থাকবে যে ও ফরেস্ট গুলো রক্ষা করে রাখবে। কিন্তু যে যদিও এটা একটা ল হিসাবে আমাদের দেশের আইনে আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট এরকম করা হচ্ছে না। যেরকম কি আমাদের সংবিধানের মাঝে অনেক ধরনের কাস্ট ম্যাটার আছে, যেমন কি কাস্টিজম, আনটাচেবিলিটি, জাতপাতের ভেদ বা ছোট বড় আনটাচেবল ছোঁয়াছুঁই, এগুলো অনেক ধরনের জিনিস অ্যাবলিশ করার জন্য আমাদের সংবিধানে বলা হয়েছে। কিন্তু আমরা দেখতে পারি যে এইসব জিনিস এখনো আমাদের সোসাইটিতে প্রেভেলেন্ট আছে। হ্যাঁ, এগুলাকে পুরোভাবে শেষ করা যায়নি। সেম ওইভাবেই যেভাবে আমাদের এই আইনটা করা হয়েছে যে আমরা আমাদের ফরেস্ট বা ওয়াইল্ড লাইফ গুলোকে আমরা প্রটেক্ট করে রাখবো, হ্যাঁ, প্রিজার্ভ করে রাখবো, বাট উই আর নট ডুইং দ্য সেম থিং। ইনফ্যাক্ট the forest and the wildlife are in danger nowadays due to human activities. আমরা আমাদের নিজস্ব ডেভেলপমেন্টের জন্য হিউম্যানস এর থেকে ওদের মানে ঘরটাই আমরা ওদের নষ্ট করে দিচ্ছি, হ্যাঁ, ফরেস্ট কেটে দিচ্ছি। তো এসব দিয়ে আমরা এগুলা আমাদের প্রটেক্ট করার থেকে আমরা ওইগুলাকে আরো খারাপ করছি। তো এখানে রানী পালখিওয়ালা বলে দিচ্ছে যে আমাদের কি হবে, ওই আইনগুলো যেগুলো আছে ওইগুলো আমাদেরকে মানতে হবে। আমরা যদি নিজের থেকে যদি আমরা এগুলা জিনিস মানে মানি না, তাহলে আমাদের আর্টটাকে প্রটেক্ট করে রাখাটা পসিবল হবে না। তারপর উনি বলছেন যে একটি পার্মানেন্ট এস্টিমেট কমিটি আছে পার্লামেন্টের, ওইটার মধ্যেও বলেছে যে ক্যাটাস্ট্রফিক ভাবে আমাদের ফরেস্টের ডিপ্লিশন হচ্ছে। অ্যারাউন্ড 3.7 মিলিয়ন একর এক বছরে ফরেস্ট কাটা পড়ছে। হ্যাঁ, এটা আমাদের ইন্ডিয়ার ডাটাটা ওইটার কথা বলছে। তারপরে উনি বলছেন যে ফরেস্ট ল্যান্ড যেগুলা মানে গভর্নমেন্ট ফরেস্ট হিসাবে করেছে দিয়ে দিয়েছে, ওই ফরেস্ট ল্যান্ড গুলো এখন ভার্চুয়ালি কি হয়ে গেছে, ট্রিলেস। ওইগুলোর মধ্যেও ট্রি নেই। হ্যাঁ, ওইগুলোর মধ্যে অনেক ধরনের ইন্ডাস্ট্রির জন্য, অনেক ফ্যাক্টরির জন্য ট্রি গুলো গাছগুলো কেটে দিচ্ছে। তো এটা হলো গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক, যেটা মানে বলছে যে লস অফ ফরেস্ট কত হচ্ছে 8 টাইমস। হ্যাঁ, লস হচ্ছে আমাদের ফরেস্ট গুলো, কিন্তু এটা গভর্নমেন্টের ডাটা। কিন্তু রিয়েল প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে দেখবো যে আমরা আরো বেশি ফরেস্ট কাটা পড়ছে। তারপর উনি ইউনাইটেড নেশনের একটি বলেছেন যে এনভায়রনমেন্টের যে কন্ডিশনটা এটা 88 কান্ট্রিজ এর মধ্যেও ভীষণ ক্রিটিক্যাল। শুধু আমাদের ইন্ডিয়ার মধ্যে না, অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে অ্যারাউন্ড 200 টু সামথিং কান্ট্রিজ আছে। ওইগুলোর মধ্যে 88 কান্ট্রিজ এর মধ্যে এনভায়রনমেন্ট কন্ডিশনটা ভীষণ খারাপ। তোমরা দেখবে অনেক মানে আমাদের যে দিল্লি যে ন্যাশনাল ক্যাপিটাল, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পলিউটেড সিটি হিসাবে কনসিডার করা হয়। হ্যাঁ, কেন এখানে এত বেশি ধুলা, এত বেশি পলিউশন, হ্যাঁ, গাড়ি ঘোড়া, ফ্যাক্টরিতে এখানে মানে এয়ারটা ব্রিথেবল না, ইটস টক্সিক অলসো। তো এইসব কি করছে, এনভায়রনমেন্টটাকে নষ্ট করছে। তার হেলথ ইম্প্যাক্ট আমরা দেখে নিচ্ছি। যখন এনভায়রনমেন্টটা ভালো থাকে না, পলিউশন থাকে, মানুষ শ্বাস নিতে পারে না, হ্যাঁ, মানুষের লাংসে এফেক্ট করে, আর তারপর মানুষ মারা যায়। তো আলটিমেটলি লসটা কার হবে, হিউম্যানসেরই হবে। মানুষ যদি ভালো করে থাকতে চায়, তো মানুষকে কি হবে, আগে আর্টটাকে ভালো করে রাখতে হবে, তখনই মানুষ সুস্থ শরীরে বাস করতে পারবে। তারপরে আরেকটি ইম্পর্টেন্ট কনসেপ্টের কথা বলা হয়েছে, ওইটা হলো ওভার পপুলেশন। ওভার পপুলেশন নাম শুনলেই আমরা প্রথম কার কথা ভাবি, চায়নার কথা। যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পপুলেশন কি, চায়না। কিন্তু এখন ইন্ডিয়া চায়নাকে মানে সারপ্লাস মানে পাস করে দিচ্ছে। হ্যাঁ, সারপ্লাস করেছে। এখন যখন আমরা সেন্সাসে ডাটা আসবে, তখন ওয়ার্ল্ডের সবচেয়ে বড়
বিগেস্ট পপুলেশন আমাদের কান্ট্রিতেই হবে, এত পপুলেশন হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওভারঅল ওয়ার্ল্ড এর মধ্যেও সেম জিনিস। তো এখানে অথর বলছেন যে 1800 থেকে 1900, 100 বছরের মধ্যে তখন 1 বিলিয়ন ছিল, টু 1 বিলিয়ন হয়েছে। হ্যাঁ, 2 বিলিয়ন হয়েছে, কিন্তু 1900 থেকে 2000 এর মধ্যে 3.7 বিলিয়ন হয়েছে। আর 2000 থেকে 21st সেঞ্চুরি পর্যন্ত আসতে আসতে আরো 100 বছরে অ্যারাউন্ড 5.7, এখন তো অ্যারাউন্ড 8 বিলিয়ন মানুষ আর্থের মধ্যে বাস করছে। তো দেখো কিভাবে রেট অফ পপুলেশনটা বাড়ছে। 100 বছরের মাঝে শুধু 1 বিলিয়নই বাড়ছিল আগে, কিন্তু এখন যত দিন যাচ্ছে পপুলেশনটা আরো র্যাপিড রেটে বাড়ছে। হ্যাঁ, ওটা থেকে ডাবল রেটে বেড়ে যাচ্ছে। তো তার জন্য উনি অথর বলছেন যে এই যে ওভার পপুলেশন, এটা যতই মানুষ বাড়বে তো কি হবে, ন্যাচারাল রিসোর্সেস গুলো কমতে থাকবে, মানুষ বাড়বে, ডিমান্ড বাড়বে, আর সাপ্লাই তো সেমই থাকবে। আর্থের মাঝে যতটুকু আছে আমরা ওইখান থেকেই নেব, আর কি হবে, আস্তে আস্তে গেলে আমরা আরো ডিটোরিয়েট করে দেবো আমাদের আর্থের হেলথটাকে। সো এই যে ডিটোরিয়েশন যেটা হচ্ছে আমাদের আর্থের যে হেলথটা খারাপ হচ্ছে, তো তার জন্য যে কিছু কতগুলো স্টেপস নিতে হবে। তো এই আর্টিকেলের মধ্যে উনি নানি পালখিওয়ালা উনি কতগুলো অ্যাডভাইস বা সাজেশনও দিয়েছেন, যেগুলো করলে কি হবে, আমরা এই যে কন্ডিশনটাকে রিভার্স করতে পারবো। তো উনি বলছেন যদি আমরা এডুকেশনটাকে বাড়াই, হ্যাঁ, মানুষ যদি বেশি এডুকেটেড হয় তখন কি হবে, ইনকাম রেজ হবে। হ্যাঁ, ইনকাম রেজ হলে তখন কি হবে, ফার্টিলিটিটা কমে যাবে, তখন তো মানুষ পড়াশোনার মাঝে থাকবে, তারপরে মানুষ ইনকামের জন্য সোর্সের জন্য করবে। তো এই সময়টা ওরা তখন সময়টা এইভাবে স্পেন্ড করবে, যেটা থেকে পপুলেশনের চিন্তা মানুষ বেশি করবে না। আগের দিনে কি হতো, মানুষ ভাবতো যে যত পপুলেশন বাড়বে, যত ফ্যামিলি বেশি বাড়াবে, অতই স্ট্রেংথ বাড়বে। হ্যাঁ, কিন্তু এটা তো বুঝতে পারছিল না যে যত মানুষ বাড়বে এতগুলো রিসোর্সেসও লাগবে। হ্যাঁ, আর এই রিসোর্সেস গুলো যে এখানে কমে যাবে। তো এখন মানুষ কি হচ্ছে, এখন মানুষ এডুকেটেড হচ্ছে, পড়াশোনা করছে, মানুষ জানছে যে এটার কি এফেক্ট হতে পারে। তো তার জন্য মানুষের যে ফার্টিলিটি রেট যে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটা কার সঙ্গে হচ্ছে, যারা মানে পড়াশোনা করছে, কিন্তু যারা পড়াশোনা করছে না, যারা আনএডুকেটেড মানুষ, ওরা কিন্তু সেম আগের মেন্টালিটিটাই রয়েছে, যে ওরা ফ্যামিলি করবে, ফ্যামিলি করলে মানুষ বাড়বে, ওরা একটা সাপোর্ট পাবে, ওদের ইনকাম সোর্সটা বাড়বে। হ্যাঁ, ছেলে হবে, ছেলে ইনকাম করে আনবে, মেয়ে ইনকাম করে আনবে। তো ওরা ওই হিসাবে আরো বেশি পপুলেশনটা বাড়াচ্ছে। কিন্তু এটাতে কি হচ্ছে, যত মানুষ লাগবে অতই আমাদের রিসোর্সেস লাগবে। হ্যাঁ, যদি অনেক বাচ্চা আছে, তখন আরো অত বেশি স্কুল লাগবে, আরো অত বেশি ক্যাম্পাস ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো ওইগুলো কি হবে, মানে আলটিমেটলি আমাদের এনভায়রনমেন্টের উপরে এফেক্টটা পড়ছে। তো তার জন্য আমি বলছেন যে এখন মানুষ যারা বুঝতে পারে না, ওদেরকে একটু ফোর্সফুলি ওদেরকে স্টেরিলাইজেশন করতে লাগবে, আদারওয়াইজ এই যে ওভার পপুলেশন যেটা হচ্ছে এটাকে কন্ট্রোল করা যাবে না। তো এই কথাটা উনি 1994-এই বলছিলেন। হ্যাঁ, তখনই মানে এত পপুলেশনটা বাড়ছিল, এখন তো অনেক আরো বেশি স্পিডে পপুলেশন বাড়ছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, মানে এডুকেশনটা বাড়াতে হবে। যত মানুষ পড়াশোনা করবে তখন মানুষ বুঝতে পারবে যে বেশি ফ্যামিলি করলে লসই হবে। হ্যাঁ, ওটা থেকে বেনিফিট যতটুকু পাবো অতটুকু থেকে আমরা বেশি হার্মফুল ইফেক্ট আমাদের আর্থের হবে, আর আমাদেরও হবে আলটিমেটলি। তো তার জন্য এডুকেশন লিটারেসি রেটটা বাড়াতে হবে, এডুকেশন বাড়াতে হবে। আর সঙ্গে সঙ্গে মানুষকে স্টেরিলাইজেশন বা কন্ট্রাসেপটিভ মেথড যে ওইগুলো অ্যাপ্লাই করতে হবে, যাতে কি পপুলেশনটা যেন আর বেশি বাড়ে না। তারপর উনি বলছেন যে যখন যতই পপুলেশন যেটা বাড়ে, তখন দেখবে একটা হাঙ্গারের ব্যাপার আছে। হ্যাঁ, মানুষ বেশি খাওয়া দাওয়া রিসোর্স কম, যখন কি হয়েছে, মানুষ খিদা মানে হাংরি থাকবে, তো হাঙ্গারটাও এফেক্ট করে।
তো নানি পালখিওলা আরো বলছেন যে ওভার পপুলেশন হয়ে গেলে আরো অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, যে হাঙ্গার একটা ইস্যু হয়, যে যারা গরিব থাকে ওদের কাছে তো ওরা ইনকামও করতে পারে না, যার থেকে ওদের যে ম্যাল নিউট্রিশন, হাঙ্গার এইসব প্রবলেম হয়। আর আমাদের ইন্ডিয়াতে কি দেখতে পাচ্ছি যে রিচ, ইন্ডিয়া না ওভারঅল ওয়ার্ল্ড এর মধ্যে যারা ধনী থাকে ওরা বেশি রিচ হচ্ছে, আর গরিব আরো বেশি গরিব হচ্ছে, কেন ওরা বেশি করে বাচ্চা করছে, ওদেরকে ভালো করে ওরা খাওয়া দিতে পারছে না, পড়াশোনা করাতে পারছে না, তো ওরা আরো বেশি সাফার করছে, ঠিক আছে। তো আর এই যে এটার জন্য আমাদের কি হতে করতে হবে, যে ফ্যামিলি প্ল্যানিং বা কন্ট্রাসেপটিভ মেথড ওইটা আমাদের ইউজ করতে হবে। তখনই গিয়ে কি হবে, এই পপুলেশনটাকে আন্ডার চেক রাখা যাবে। নেক্সট যে কনসেপ্টটা বলছেন উনি, যে হিউম্যানস এর তো অনেক ভীষণ বড় একটা দায়িত্ব আছে, হ্যাঁ, হিউম্যানস এই নষ্ট করছে পৃথিবীটাকে, তো ঠিক করার কাজটাও কিন্তু আমাদের হিউম্যানস এর উপরেই এসে পড়ে। তো উনি বলছেন এগুলোর মধ্যে ইন্ডাস্ট্রি যেগুলোও কিন্তু একটা অনেকটা এফেক্ট করছে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে। অনেক ধরনের ফ্যাক্টরি, অনেক ধরনের ইন্ডাস্ট্রি হচ্ছে, যেটা থেকে অনেক ধরনের পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, নয়েজ পলিউশন হচ্ছে। তো ইন্ডাস্ট্রি গুলোকেও একটু এনভায়রনমেন্টের চিন্তা করে ইন্ডাস্ট্রিজ গুলো সেট আপ করতে হবে, যে ইন্ডাস্ট্রি থেকে যে কেমিক্যালস গুলা বেরোয় ওটা যেন এনভায়রনমেন্টটাকে হার্ম না করে, হ্যাঁ, বা ওটাকে পিউরিফাই করে, বা এরকম কিছু একটা মেথড অ্যাপ্লাই করতে হবে, যে আমরা এনভায়রনমেন্টটাকে যেন আর পলিউট না করে। তো তারপরে উনি একজন চেয়ারম্যান অফ ডিপোর্ট এর কথা বলছেন, মিস্টার এডগার, হ্যাঁ। তো উনি উডল্যান্ড, মিস্টার এডগার্ড এস উডল্যান্ড, তো উনি ওনাকে নিজের কোম্পানির সিইও না বলে উনি ওনাকে নিজেকে চিফ এনভায়রনমেন্টাল অফিসার হিসাবে মানে অ্যাড্রেস করেছেন, বলছেন যে না, আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট তো আমাদের করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এনভায়রনমেন্টের বিষয়ে আমাদের চিন্তা রাখতে হবে। এনভায়রনমেন্টটা যদি আমরা নষ্ট করে দিই, তো আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করে আমাদের লাভ হবে না, ইন দ্য ফিউচার উই হ্যাভ টু সাফার। তো তার জন্য উনি নিজেকে সিইও মানে চিফ এনভায়রনমেন্টাল অফিসার কনসিডার করেছেন। তারপর অথার আবার একজনের কথা বলেছেন এখানে, একজন মার্গারেট থ্যাচার, হ্যাঁ, উনি একজন অনেক বড় একজন লেডি ছিলেন, আর ওনার মানে একজন প্রাইম মিনিস্টারশিপও উনি ছিলেন। তো ওই সময় উনি অনেক ধরনের ইংলিশ ওয়ার্ড, ফেলিশিয়াস ওয়ার্ড, মানে অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো ইউজ করে উনি বলেছেন যে যে এনভায়রনমেন্টটাকে যদি আমরা ভালো করে রাখতে হয়, তো আমাদের অনেক দায়িত্ব এটার মাঝে থাকবে। আর উনি বলেছেন যে আমরা এখানে টেনেন্ট হিসাবে আছি, হ্যাঁ, উই আর নট দ্য ওনার অফ দিস আর্থ, উই আর জাস্ট এ টেনেন্ট। টেনেন্ট মানে কি, ভাড়া ভাড়া যারা থাকে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে লিস্টটা যে আমরা পেয়েছি, ওই লিস্টটাকে আমরা নিজে মালিক না ভেবে সব জিনিস আমাদের ওইভাবে ইউজ করতে হবে, যে এখানে আমরা ভাড়া ঘরে আছি আর আমরা ওইটাকে যত্ন করে আমাদের রাখতে হবে। তো উনি বলছেন যে উই হ্যাভ নট ইনহেরিটেড দ্য আর্থ ফ্রম আওয়ার forefathers, we have borrowed it from our children। উনি বলছেন যে এই আর্টটা আমরা আমাদের মানে পৈতৃক সম্পত্তি কিছু হিসাবে আমরা পাইনি, এটা আমরা বড় করেছি, আমরা নিয়ে রেখেছি কার কাছ থেকে, আমাদের চিলড্রেনের কাছ থেকে, যারা নেক্সট যারা আসবে। তো ওদের জন্য আমাদেরকে এই পৃথিবীটাকে ভালো করে রাখতে হবে, হ্যাঁ, যেহেতু যখন আমরা বড় করেছি, তার মানে ওটার পিছনে আমাদের দায়িত্বটা বেশি থাকে। যখন যে কোনো জিনিস আমরা আগে থেকে পেয়ে যাই, ইনহেরিট করে যাই, ওটার আমরা ভ্যালুটা আমরা বেশি দিই না। কিন্তু যখনই আমরা কিছু একটা বড় করি কারোর কাছ থেকে, তখন আমাদের কাছে একটা দায়িত্ব থেকে যে না, আমাদের এই জিনিসটা আমাদের ফেরতও দিতে হবে, হ্যাঁ। তো আমরা ওই চিন্তা রেখে আমরা মিনিমালিস্টিক একটা টার্ম এখন আছে, যে আমরা মিনিমাম ইউজ করব, যেটা আমাদের প্রয়োজনীয় অতটুকুই আমরা এই আর্টের রিসোর্সেস গুলো ইউজ করব, তার বেশি আমাদের ওয়ান্ট হিসাবে বা আমাদের নিডের জন্য আমরা রিসোর্সেস গুলো নষ্ট করবে না, যেহেতু আমাদের যে নেক্সট জেনারেশন, আমাদের চিলড্রেন, ওরা এসে যেন ওরাও এই পৃথিবীটা থেকে সুন্দর দেখতে পায়। ঠিক আছে, তো এই নিয়ে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হলো। এই চ্যাপ্টারটি হ্যাঁ একটু বড়, একটু মানে মানে এত বেশি স্টোরি টাইপ না, এটা একটা মানে এনভায়রনমেন্টাল ইস্যু যেটা আমরা ফেস করছি আমাদের ডেইলি লাইফে।
আর এই জিনিসটা তোমরাও ফেস করছো, তোমরাও যখন স্কুলে আসো তোমরা অনেক ধরনের পলিউশন দেখো, হ্যাঁ, অনেক ধরনের ক্লাইমেট চেঞ্জও তোমাদেরকে ফেস করতে হয় বা গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্টও দেখছো। তো এইগুলো সব আমরা ফেস করছি এখন। তো আমরা যদি নিজের থেকে, আমাদেরকে কি বলেছেন অর্থাৎ যে আমরা গুড স্টিওয়ার্ডস, উই শুড অ্যাক্ট এজ এ সোলজার্স। তো আমরা ওই এনভায়রনমেন্টটাকে ক্লিন করে রাখার চেষ্টা করব, গ্রিন করে রাখার চেষ্টা করব। তো এটার মাঝে তোমাদেরও অনেক রোল আছে, বিকজ ইউ আর দ্য ফিউচার অফ দিস কান্ট্রি। তোমরা যদি আগের থেকে এরকম স্টেপ নেও, ছোট ছোট স্টেপ নাও যেটা আমাদের এনভায়রনমেন্টটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, তখন গিয়ে আমরা সাকসেসফুলি এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করতে পারবো, আমাদের আর্থের হেলথটাকে ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে? তো আশা করি তোমাদের চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। কোনো কনফিউশন, কিছু ডাউট থাকলে আমরা ক্লাসে আবার ডিসকাস করে নেব।